আজ 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের 164তম জন্মবার্ষিকী। রবীন্দ্র সাহিত্যের সঙ্গে সামান্য পরিচয় ঘটেছে যার, এবং রবীন্দ্র সাহিত্য নিয়ে যারা চর্চা করেন, প্রত্যেকের কাছে আজ তাঁর জন্মদিন যেন এক উৎসব। তিনি যখন বেঁচে ছিলেন, শান্তিনিকেতনে আড়ম্বরহীনভাবে তাঁর জন্মদিন পালিত হতো। তাঁরই লেখা কবিতা, গল্প, গান পরিবেশনার মাধ্যমে আশ্রমবাসী, ছাত্র, শিক্ষক সকলে অংশগ্রহণ করতেন। রবীন্দ্রনাথ হয়তো একটি কবিতা বা গান লিখতেন জন্মদিন উপলক্ষে, এবং সেটি সেদিন উপস্থাপিত হতো। অনেকে তাকে বই, কলম, চিত্র উপহার দিতেন, কিন্তু তিনি মানুষের পুরুষতান্ত্রিক সমাজে নারীদের দুরবস্থার কথা, নারীদের প্রতিবাদের কথা অত্যন্ত যত্ন ও সহানুভূতি সহকারে তুলে ধরেছেন তার সাহিত্যে। তবে তার নারী চরিত্রের প্রতিবাদের ধরন ছিল একটু অন্যরকম, মৃদু, পরোক্ষ। তাঁর সৃষ্ট মৃণাল স্ত্রীর পত্র গল্পে সোচ্চার হয়েছিলেন স্বামীগৃহ পরিত্যাগ করে। আজ আমি সামান্য একটু অংশ পড়ে শোনাচ্ছি, এবং আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমি পরবর্তী কতকগুলো পর্বে ছোট ছোট করে পরিবেশনা করব, উপস্থাপিত করব আপনাদের সামনে স্ত্রীর পর্ব গল্পটি। স্ত্রীর পত্র। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমি জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আর সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কিনা, তাইও বাঁচল। বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত? চুরি বিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানা লিখতে বসেছি। যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কনে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়া গাঁয়ে আমাদের বাড়ি। সেখানে দিনের বেলা শিয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাকরা গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গাঁয়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি! তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না। সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জিদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সে গাঁয়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে, যকৃৎ, অম্লশূল এবং কনের জন্যে তো কাউকে খোঁজ করতে হয় না। তারা আপনি এসে চেপে ধরে, কিছুতে ছাড়তে চায় না। বাবার বুক দুরু দুরু করতে লাগলো।
মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারী কী দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের উপরেই ভরসা, কিন্তু সেই রূপের গুমত্ব মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দাম দেবে সেই তার দাম। তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘুচে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়াগে মেয়েকে দুইজন পরীক্ষকের 2 জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করছিল। আমার কোথাও লুকোবার জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠলুম। আমার খুঁতগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের উপর আমি সুন্দরীই বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন তাহলে ওর আদর থাকতো, কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমাদের বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও টিকে আছে। মামার এই বুদ্ধিটার জন্য বিষম উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এ এক বালাই। যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো? তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ। কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা। অতএব সে আমি ক্ষমা করলুম। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্যার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতুম। সে ছাইপাশ যাই হোক না, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজবউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে সে তোমাদের গোয়ালঘর। অন্দরমহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে। সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা। সকালে বেহারার নানা কাজ। উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কান্ত। আমি পাড়াগাঁয়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই 2টি গরু এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিলুম নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম। যখন বড় হলুম তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনের যা কিছু বড়, যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজবউ থেকে একেবারে মা হয়ে বসতুম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের। মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না।
মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আঁতুড় ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটু বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই, আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে, উঠোনের আবর্জনা নড়তে চায় না, দেওয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল। সে ভেবেছিল এটি বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো অনাদর জিনিসটা ছাইয়ের মতো। সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না, সেই জন্যে তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি, মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে। এইটি যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো। মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা।